আসসালামু আলাইকুম। হুমান অ্যাওয়ে মিডিয়ার স্ক্রিনে আপনাদের সকলকে আবারও স্বাগতম। প্রিয় দর্শক, আজকের বিষয়টি হচ্ছে সমসাময়িক পর্ব ১০। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সকলেই অবগত আছেন সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির স্ত্রী, যাকে গণতন্ত্রের জননী বলা হয়, মাদার অফ ডেমোক্রেসি, আপসী নেত্রী বেগম খালেদা জিয়া গত সপ্তাহখানেক থেকে মুমূর্ষু অবস্থায় জীবনের অন্তিম সময় পার করছেন ঢাকা এভার কেয়ার হাসপাতালে। দেশের প্রতিটি রাজনৈতিক দল, প্রতিটি পরিবার, সিংহভাগ মানুষ ওনার শোকে মর্মাহত, শোকাহত। দেশের রাষ্ট্রপ্রধান, প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি, উপদেষ্টা মণ্ডলী, ৩ বাহিনীর প্রধান থেকে শুরু করে একটি প্রত্যন্ত গ্রামের মহিলা পর্যন্ত ওনার শোকে শোকাহত। ওনার এই অন্তিম সময় ওনার একমাত্র সন্তান বেঁচে আছেন, যাকে আগামীর রাষ্ট্রনায়ক হিসেবে বাংলাদেশের মানুষ মনে করে, জনাব তারেক রহমান। উনি ওনার মায়ের কাছে নেই, উনি অনেক দূরে, সুদূর লন্ডনে। কেন উনি লন্ডনে আছেন, কী কারণে গেছেন, সেটির উপরে আলোচনা আরেকদিন হতে পারে, আজকে নয়। কিন্তু ওনার এই অন্তিম সময়ে ওনার সন্তান ওনার পাশে থাকবেন, এটাই স্বাভাবিক। কিন্তু উনি নাই। কেন নাই? এই প্রশ্নটি এখন হাজার মানুষের হাজারভাবে আসছে। গতকাল জনাব তারেক রহমান একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে উনি বলেন, উনি মায়ের স্পর্শ পেতে চান, অন্তিম সময়ে মায়ের হাত ছুঁয়ে দেখতে চান, মায়ের স্নেহ চান, মায়ের সেবা দিতে চান। কিন্তু একটি রয়্যাল ফ্যামিলির পরিবার, তার তাছাড়া আগামীর বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হবেন সেই তারেক রহমান স্বেচ্ছায়, ইচ্ছা থাকা সত্ত্বেও দেশে আসতে পারতেছেন না। ওনার যে একটি গণমাধ্যমে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, সেখান থেকে বিষয়টি ক্লিয়ার। উনি বলার চেষ্টা করছেন উনি ওনার মায়ের যে অবস্থা, দেশের মানুষের সমবেদনা, এর সাথে এক হতে পারছেন না। একমাত্র কেন? ওনার ওনার স্বদেশ প্রত্যাবর্তন এখন ওনার হাতে আর সীমাবদ্ধ নেই। কারণ উনি এখন বিশ্বের একজন সেলিব্রিটিতে পরিণত হয়েছেন। বাংলাদেশে নির্বাচন হলে যে কোনো উপায়ে উনি প্রধানমন্ত্রী হবেন, এটি মোটামুটি দেশের মানুষ স্বীকারই করে। কিন্তু উনি এখানে বলছেন ওনার হাতে নেই। উনি আসতে আগ্রহী, উনি টিকিট পর্যন্ত করে রেখেছেন সপরিবারে আসার জন্য, কিন্তু উনি আসতে পারছেন না। বাধাটা কোথায়? উনি রাষ্ট্রের যে জায়গায় রয়েছেন, সেখান থেকে ওনার পক্ষে কারা বাধা দিচ্ছে, প্রতিবন্ধকতাটা কী, সেটি ক্লিয়ার করার সুযোগ ওনার হাতে নেই, সেটি উনি প্রকাশ করেছেন। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, বিশ্লেষক, দেশের ভিতরে রয়েছি, বিদেশে রয়েছি, এটি বুঝতে আর বাকি নেই যে আসলে বাধার কারা। সেজন্য একটু গভীরে যেতে হয়। আপনারা জানেন, কিছুদিন থেকে দেশে যখন একটি অরাজক পরিস্থিতির দিকে আবার যাচ্ছিল, তখন আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা লন্ডনে যান, তারেক রহমানের সাথে দেখা করেন, একে অপরের সাথে ভাব বিনিময় করেন। ওনার সাথে, তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কী পরামর্শ হয়েছে, সেটি আসলে আমাদের কাছে এখনও স্পষ্ট নয়। কিন্তু আসার পর থেকে চলছে, কিন্তু স্পেসিফিক কোনো তথ্য কারো কাছে নেই। খালি বারবার বলা হচ্ছে তারেক রহমান দেশে আসবেন, নেই। এর মধ্যে ওনার মা অসুস্থ। এখন আমাদেরকে বুঝতে হবে তারেক রহমান কেন আসতেছে না। তারেক রহমান না আসার পিছনে প্রধান কারণ হচ্ছে নিরাপত্তা বিষয়টা এবং আন্তর্জাতিক মহলের চাওয়ার উপর নির্ভর করে। তাছাড়া আমাদের বর্তমান রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রের যারা দায়িত্বে রয়েছেন, তাদের আন্তরিকতার উপর। তারেক রহমান মানেই আগামীর বাংলাদেশ। তারেক রহমানের কিছু হয়ে গেলে বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে। বাংলাদেশকে নিয়ে বহির্বিশ্ব আরও ছিনিমিনি খেলতে পারবে। প্রতিবেশী দেশ তো এই বিষয়ে যথেষ্ট উৎসাহী।
সারা বছর আমরা বিভিন্নভাবে কোচ্ছা রটাচ্ছি, বিএনপি প্রতিবেশী দেশের প্রেসক্রিপশনে আগাচ্ছে। অনলাইন অ্যাক্টিভিস্ট আমাদের ফিনাকি দাদা, শ্রদ্ধেয় ইলিয়াস, কনক সারোয়ার, ওনারা পৃথিবীর বিভিন্ন দেশে বসে গলা ফাটাচ্ছেন। আসলে কি তাই? তারেক রহমানের সেই স্ট্যাটাসটি কিন্তু বোঝা যায়। তো প্রিয় দর্শক, আপনাদের সাথে আমারও কথা একটাই, আমাদের রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধান উপদেষ্টা বিবৃতি দেবেন, যেমনটি দিয়েছেন ওনার প্রেস সচিব, তারেক রহমান দেশে আসতে কোনো বাধা নেই। যেমনটি দিয়েছেন পররাষ্ট্র সচিব, তারেক রহমান চাইলে যে কোনো মুহূর্তে দেশে আসবেন। কিন্তু একজনও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেননি যে তারেক রহমান দেশে আসলে ওনার পূর্ণ নিরাপত্তা সরকার দেবে। কারণ বর্তমান শাসন ব্যবস্থা যারা রয়েছেন অন্তরিম সরকারের সবাই জানেন যে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানই হচ্ছেন। কিন্তু আমরা দীর্ঘায়িত না করে এতটুকুই বলবো, আমাদের রাষ্ট্রপ্রধান, স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা অচিরেই তারেক রহমান নিরাপত্তার বিষয়টা দায়িত্ব নিয়ে ঘোষণা দেবেন। এরপর তারেক রহমান ইনশাল্লাহ দেশে আসবেন বলে দেশবাসী বিশ্বাস করে। প্রিয় দর্শক, আলোচনার এই পর্বে আমরা একটু ভিন্ন পর্বে যাই। সেটি হলো গত 17 বছরের রাতের ভোট, দিনের ভোট থেকে মানুষ বিরক্ত হয়ে এখন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য দেশের মানুষ মুখিয়ে। ইতিমধ্যে আমরা সকলেই দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জায়গায় বিএনপি নির্বাচনী ক্যাম্প শুরু করেছে, জামাত নির্বাচনী ক্যাম্প শুরু করেছে, ঈদের আমাজে মানুষ নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। কিন্তু আদৌ কি নির্বাচন হবে? লক্ষণ তো দেখা যায় না। মনে হচ্ছে সরকারের ভিতরে একটা অংশ আর রাজনৈতিক দলগুলোর একে অপরের ভিতরে অবিশ্বাসের বীজ বুনে দিয়ে শত্রু ভাবাপন্ন তৈরি করে দিয়ে নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি একথা বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়া। অন্যথায় দেশের গোয়েন্দা সংস্থা, দেশের স্বরাষ্ট্র উপদেষ্টার সমস্ত কিছু নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও দৈনিক 20 জন লোক করে মানুষ হত্যা হচ্ছে। কেন? সাধারণ মানুষের যদি নিরাপত্তা না থাকে, কার নিরাপত্তা থাকবে? দৈনিক যে দেশে 20 জন করে লোক বিনা বিচারে হত্যা হচ্ছে, রাষ্ট্রের শাসন ব্যবস্থা বলবৎ থাকতে, সেখানে কে নিরাপদ? আমি আপনি নিরাপদ? সেখানে তারেক রহমান নিরাপদ? দ্বিতীয় প্রশ্ন, বেশ কিছুদিন থেকে জামাত ইসলাম এবং তার পাশাপাশি দলগুলির সাথে, বিএনপির সাথে একটা যুদ্ধংদেহী ভাব তৈরি করে দেওয়ার চেষ্টা করেন মিডিয়াগুলিও সেইভাবেই। জামাত ইসলামের লোকজন বুঝে না বুঝে বিএনপির লোকজনের উপর আক্রমণ করে বিভিন্ন সভা সমিতিতে, সমাবেশে। আবার বিএনপি থেকেও একই কথাই করা হচ্ছে, পাল্টা জবাব। এতে করে কি এক দলের এই যে 24-এর বিজয়ী জনতা একে অপরের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করা নয়? আর এই বিভ্রান্তি জগা খিচুড়িতে যুদ্ধ লাগিয়ে দিয়ে বেনিফিশিয়ারি কারা হতে চাচ্ছে? এখানে কি এই ইন্ধনটা দিচ্ছে কারা? রাষ্ট্রের মধ্যখান থেকে কেউ দিচ্ছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য? হাজারো প্রশ্ন কিন্তু থেকেই গেল। নির্বাচনের এখনও স্পষ্ট স্পেসিফিক কোনো তথ্য আমরা পাচ্ছি না। শুধু বলা হচ্ছে অমুক মাসের অমুক সপ্তাহে, তমুক মাসের তমুক সপ্তাহে, অমুক দিনের এই সপ্তাহে। নো, আগে বলা হচ্ছে রোডম্যাপ, ফেব্রুয়ারি বলে আইনে থুয়ে দিয়েছেন। 1 মাস আগে বলা হয়েছে নির্বাচন হবে, নির্বাচনের শিডিউল ঘোষণা হবে নভেম্বরের 1st উইক, গেল 2nd উইক, গেল 3rd উইক, গেল 4th উইক, গেল। এখন গতকাল আমাদের প্রধান নির্বাচন কমিশনার বলছেন, এর আগের সপ্তাহে বলছেন প্রধান নির্বাচন কমিশনার ডিসেম্বরের প্রথম সপ্তাহে উনি শিডিউল ঘোষণা করবেন, ইশতেহার। গতকাল বলছেন ডিসেম্বরের 2য় সপ্তাহে ঘোষণা করবেন। এই দ্বিতীয়, প্রথম, তৃতীয় সপ্তাহ এগুলো কি? আপনাকে স্পেসিফিক তারিখ দিয়ে বলতে হবে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে নির্বাচন হবে। দেশের মানুষ নির্বাচনের জন্য উকিয়ে, নাকি নির্বাচন কমিশনার চাচ্ছেন কোনোভাবে রাজনৈতিক দলগুলোর উপরে একটা দায় চাপিয়ে দিয়ে নির্বাচনকে পিছিয়ে দেওয়া?
এই প্রশ্ন কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের সবার কাছে খাচ্ছে। বাংলাদেশের মানুষ গত 17 বছর অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেখেনি। সেই সময়ের অপেক্ষা মানুষের স্পিরিট বোঝার চেষ্টা করেন, মানুষের মন বোঝার চেষ্টা করেন। মাননীয় প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র উপদেষ্টা সকলের প্রতি রাজনৈতিক দলগুলিকে সহভাবে রাখার চেষ্টা করেন। একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে দেশটাকে একটা দীর্ঘমেয়াদী অনিশ্চয়তার দিকে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। আশা করি জামাত ইসলাম, বিএনপি, এনসিপি, নূর, আমজনতা পার্টি, যতগুলি পার্টি আছে সকলেরই দরকার বৃহত্তর ঐক্য বজায় রেখে নির্বাচনকে ওয়েলকাম করা। তো প্রিয় দর্শক, আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, কোন অংশে ভালো লেগেছে, কোথায় আপনাদের খারাপ লেগেছে, কমেন্ট সেকশনে আপনার পরামর্শ দিয়ে জানাবেন। আবারও আসবো যে কোনো বিষয়, যে কোনো কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালাম।